হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি আরো কয়েকটি সেই সম্পর্কে জেনে নেব। দেখো, আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ড্রামলিন সম্পর্কে। আজকে জানবো বহিঃবিধৌত সমভূমি। দেখো, বহিঃবিধৌত সমভূমিও পর্বতের পাদদেশীয় অঞ্চলে, যেখানে হিমবাহ অনেকটা অংশই গলে জল হয়ে যায় এবং হিমবাহ বাহিত নুড়ি, কাঁকর, বালি, কাদা এগুলি সঞ্চিত হতে থাকে, সেখানে বহিঃবিধৌত সমভূমি গড়ে ওঠে। এবার তোমরা এই বহিঃবিধৌত সমভূমি টার্মটাকে একটু ভেঙে নাও। দেখো, অর্থাৎ হিমবাহের বাইরে, অর্থাৎ আর কি যেখানে হিমবাহ গলতে শুরু করে দিয়েছে বা বেশিরভাগ ম্যাক্সিমাম অংশটাই হিমবাহের গলে জল হয়ে যায়, সেখানে বিধৌত অর্থাৎ হিমবাহের দ্বারা বাহিত হয়ে আসা বা ধৌত হয়ে আসা পদার্থগুলি, অর্থাৎ নুড়ি, কাঁকর, বালি, সেগুলো জমাটবদ্ধ হয়ে বা সঞ্চিত হয়ে যে সমতল ভূমি বা নিম্নভূমি গঠন করে, তাকে আমরা বহিঃবিধৌত সমভূমি বলে থাকি। এবার তোমরা সংজ্ঞাটা দেখো। পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত নুড়ি, পাথর, কাদা, বালি প্রভৃতি জমা হয়ে অনেক সময় এক বিশাল সমতল ভূমির সৃষ্টি করে। অর্থাৎ এগুলোর আয়তন, অর্থাৎ একটি অঞ্চল বহিঃবিধৌত সমভূমি, সেটি কিন্তু একটা বিস্তৃত অঞ্চল জুড়ে সেখানটা হিমবাহর দ্বারা সমতল ভূমিতে পরিণত হয়, হিমবাহের বাহিত হয়ে আনা পদার্থগুলি সঞ্চিত হয়ে। তো এই ভূমিরূপটাকে আমরা বহিঃবিধৌত সমভূমি বলি বা ইংলিশে আউট ওয়াশ প্লেন। আর এই বহিঃবিধৌত সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তাকে আমরা ভ্যালি ট্রেন বলি। এই ভ্যালি ট্রেন কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের মাধ্যমিকে এসএকিউ হিসাবে আসে, তো এটাও তোমরা মনে রেখো। এবার দেখো, ছবিতে তোমাদের দেখাচ্ছি। দেখো, এটি উচ্চ পার্বত্য অঞ্চল, যেখানে বরফ জমাটবদ্ধ অবস্থায় হিমবাহ রূপে ছিল। কিন্তু এই পর্বতের পাদদেশীয় অঞ্চলে যেখানে হিমবাহ গলতে শুরু করেছে, দেখো সেখানে হিমবাহের জলধারা বাহিত হয়ে এসে জলধারার সাথে বয়ে আসা নুড়ি, কাঁকর, বালি সমস্ত কিছু জমা হয়ে এটি একটি আউটওয়াশ প্লেনের সৃষ্টি করেছে বা বহিঃবিধৌত সমভূমি। এবং এই বহিঃবিধৌত সমভূমিতেই আমাদের আরো অন্যান্য অনেক ছোট ছোট ভূমিরূপ গড়ে ওঠে। যেমন আমাদের কেটেল হ্রদ দেখতে পাই, আমরা এস্কার দেখতে পাই। এখানে দেখো, এখানে এই যে এস্কার, কেটেল হ্রদ, এগুলো আমি আবার পরে আলোচনা করছি। দেখো, এখানে ড্রামলিন সৃষ্টি হয়েছে। তো এটা একটি পুরো হিমবাহ উপত্যকার একটা 3 ডাইমেনশনাল চিত্র। তো এই অংশটা হলো আমাদের আউটওয়াশ প্লেন। তো আশা করছি তোমরা আউটওয়াশ প্লেন সম্পর্কে বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা এই এস্কার এবং কেটেল হ্রদ সম্পর্কে জেনে নিই। দেখো, এবার আমরা জেনে নেব এস্কার সম্পর্কে। এস্কার হলো, আমরা আগে যে বহিঃবিধৌত সমভূমি সম্পর্কে জানলাম, সেই বহিঃবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেনের মধ্যে, অর্থাৎ পর্বতের পাদদেশীয় অঞ্চলে নিম্নভূমিতে, সেখানে কি হয়, হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ডগুলি সেখানে একসঙ্গে সঞ্চিত হয়ে যে দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে। এই যে আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি, এই দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে আমরা বলি এস্কার। যেমন ফিনল্যান্ডের পুনকাহারু একটি বিখ্যাত এস্কারের উদাহরণ। পরবর্তী ভূমিরূপ কেটল হ্রদ। দেখো, বহিঃবিধৌত সমভূমির যে সমস্ত জায়গাগুলো বা স্থানগুলো অপেক্ষাকৃত, যেগুলো অবতলাকৃতির গর্ত থাকে বা সেখানে অবনমিত স্থান থাকে, সেখানে কি হয়, বড় বড় বরফের চাই সেখানে আটকে যায়। সেই অবনমিত হয়ে স্থানে বরফের চাইগুলো আটকে যায় এবং এক সময় সেই বরফ গলা জলগুলি সেখানে সঞ্চিত হতে থাকে।
এইভাবে ক্রমান্বয়ে বরফ গলা জল সঞ্চিত হতে হতে সেই স্থান অবনমিত স্থানগুলো ভরাট হয় এবং যে হ্রদ সৃষ্টি করে তাকে আমরা কেটল হ্রদ বলি। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেটল হ্রদের তলদেশে যে সঞ্চিত পলিরাশি তাকে আমরা বলি ভার্ব সঞ্চয়। এই ভার্ব সঞ্চয়টিও তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে। তাহলে কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিরাশিকে আমরা বলি ভার্ব সঞ্চয়। তো আশা করছি তোমরা বহির্বিধৌত সমভূমি, এস্কার এবং কেটল হ্রদ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আমরা আগের ছবিটি আরেকবার আমরা দেখে নিই। দেখো, এই যে এটি হলো এস্কার, এই যে শৈলশিরার ন্যায় সঞ্চিত হয়েছে, আঁকাবাঁকা দীর্ঘ শৈলশিরার ন্যায়। এটাকে এইভাবে আমরা দেখাতে পারি। আর এই যে এগুলো হলো এক একটি কেটল হ্রদ, বহির্বিধৌত সমভূমির মধ্যে গড়ে উঠেছে।